আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সবসময়ই থাকে। মাননীয় স্পিকার, ব্রুট মেজরিটি সবসময় বিপজ্জনক। অতীতেও আমরা সংসদে যখন ব্রুট মেজরিটি দেখেছি, সেটা পরিণতি খুব ভালো হয়নি। মাননীয় স্পিকার, সে কারণে আমি বিনীতভাবে বলি, আমাদের সম্পূরক প্রশ্নের বিধিনিষেধ যদি এত কড়াকড়িভাবে করেন, তাহলে আমরা কি করে মন্ত্রী পরিষদকে জবাবদিহিতার আওতায় আনবো? মাননীয় সদস্য, এটা এই অবস্থান থেকে করা হয়নি। We are abide by the rules and regulations of the parliamentary procedure, and I am hereby to declare that I cannot go beyond the procedure. I understand মাননীয় স্পিকার, কিন্তু তারপরেও একটু যদি উদার হই তাহলে বোধহয় ভালো হয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত দক্ষ যোগ্য ব্যক্তি। উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণেই একেবারে সম্পূরক প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সবসময়ই থাকে। দীর্ঘ 15 বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া, এই কালচার ছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাননীয় স্পিকার, আমরা দেখলাম মব কালচার। 2024-এর সেপ্টেম্বর থেকে 2026-এর জানুয়ারি পর্যন্ত মাননীয় স্পিকার, আমাদের যেই পরিসংখ্যান সেটা বলছে যে 250-300-র উপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি। এই মব কালচারের ইস্যুটি একটা ডিফারেন্ট ডিবেট, আলাদা ডিবেট হতে পারত। যত পরিসংখ্যান তিনি দিয়েছেন 24-এর 5ই আগস্টের পর থেকে এই 26-এর জানুয়ারি পর্যন্ত, সে পরিসংখ্যানটা আমার কাছে নাই। তবে আমাদের কাছে অনুমান আছে। আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, আমি এটা ক্ষমতা বলতে চাই না, আমরা এই রেসপন্সিবিলিটিটা পেয়েছি। এই দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে আমরা প্রায় 45 দিনও এখনো হয় নাই, 1.5 মাস হয় নাই। এর মধ্যে ঠিক মব নয়, মবের মতো, কারণ এখানে ডেফিনিশন আলাদা করতে হবে। কোনটা গাইবান্ধার পলাশবাড়িতে থানায় গিয়ে হামলা, সেটা কি মব হবে? নাকি কোনটা 21শে ফেব্রুয়ারিতে মাননীয় সদস্যের উপরে হামলা হয়েছে, সেটা কি মব হবে? নাকি উত্তরা একটা বিজনেস সেন্টার, উত্তরা স্কোয়ার সম্ভবত নাম, সেখানে ঘেরাও করে দোকানপাট ভঙ্গ করেছে, সেটা কি মব হবে? সব কিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তদন্ত হয়, গ্রেফতার হয় এবং বিচারের জন্য সুপর্দ করা হয়। কিন্তু স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারকলিপি দেয়া যাবে। সেই জন্য জনমত সৃষ্টির জন্য সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা যাবে এবং প্রয়োজনে সেটা একটা জনসমাবেশের মাধ্যমে প্রকাশ করা যাবে এবং অ্যাসোসিয়েশন রাইট টু স্পিকস, এগুলো আমরা এনশিওর করব, সেটা করা যাবে। ইটস ডেমোক্রেটিক কালচার। কিন্তু মবের মাধ্যমে যেন আমরা সবাই এই সমস্ত দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসি। যখন সেটা মব হবে, মবের ডেফিনিশন আলাদা, স্পেসিফিক ক্রাইম হবে, ক্রাইমের ডেফিনিশন আলাদা।
কোথাও থানায় গিয়ে আক্রমণ হবে সেটা আলাদা। আমি এই প্রসঙ্গটা এখানে তুলছি না, কারণ এটা একটা রাজনৈতিক বক্তব্য তখন হয়ে যাবে। কোনোদিন যদি সেই বিষয়ে কেউ নোটিশ দেয় সেটা করব, অথবা আমারও ইচ্ছা আছে 2-1 দিন পরে 300 বিধিতে আমি একটা বিবৃতি দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। অনেকটা আকস্মিকভাবেই বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ ধানমন্ডিতে এক আত্মীয়র বাসা থেকে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন চৌধুরীকে খুঁজে পেয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে। এই যে 2024 সালের 5ই আগস্টের পর থেকে প্রায় 1.5 বছরের বেশি সময়, এই সময়টায় স্পিকার শিরীন চৌধুরী আসলে কোথায় ছিলেন? এই দীর্ঘ অনুপস্থিতিতে আরো একটি কথা আমরা শুনেছি যে শেখ হাসিনাকে মাইনাস করে একটি রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে এবং সেই রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন ডক্টর শিরীন চৌধুরী। এ ব্যাপারে কিছু অভিনব তথ্য আমার কাছে আছে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে এটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশে শেষ গিয়েছিলাম 2023 সালের নভেম্বরে এবং আমার একটি বইয়ের মোড়ক উন্মোচন করবার কথা ছিল জাতীয় সংসদের সেই সময়ের স্পিকার ডক্টর শিরীন চৌধুরী 30শে নভেম্বর। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কারণে তিনি 30শে নভেম্বর এই প্রোগ্রামটি অ্যাটেন্ড করতে পারবেন না বলে জানালে আমরা সেই প্রোগ্রামটি পিছিয়ে নিই। এটা পরে আমরা এটা পিছিয়ে 1 তারিখ বা 2 তারিখে করি ডিসেম্বরের। সেদিন ছিল শনিবার। তো আমার বইয়ের মোড়ক উন্মোচনটি হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে। তিনি এসেছিলেন, তিনি অতিথিদের মধ্যে একমাত্র তিনিই বক্তব্য রেখেছিলেন আর আমি লেখক হিসেবে কথা বলেছিলাম। তার অসাধারণ বাগ্মিতা এবং তার যে কন্টেন্ট, স্পিচের কন্টেন্ট, আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম। এমনি তিনি আমাদের একাডেমিক্যালি 1 বছরের জুনিয়র। একই সময়ে আমি যখন ঢাকা মেডিকেলে পড়তাম, উনি রাস্তার ওপারে ল ডিপার্টমেন্টে পড়তো। তিনি ছাত্রী হিসেবে অনেক আলোচিত ছিল এবং তিনি বোর্ডে, ঢাকা বোর্ডে হিউম্যানিটিস গ্রুপে এসএসসিতে ফার্স্ট এবং এইচএসসিতে সেকেন্ড হয়েছিলেন। মেধার এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ মেধাবী মানুষ অনেকেই আছেন। তিনি এক্সট্রাঅর্ডিনারিলি ব্রিলিয়ান্ট, এটা ঠিক আছে। তার বাবা বঙ্গবন্ধুর আমলে সচিব ছিলেন, তার মা ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। অর্থাৎ তিনি একটা সম্ভ্রান্ত পরিবার যাকে বলে, মেধাবী ছাত্রী যাকে বলে, এবং অত্যন্ত ভদ্র মানুষ। যারা তার সম্পর্কে জানেন যে তিনি একজন ক্লিন পলিটিশিয়ান বাংলাদেশের, তাকে আমরা বলতে পারি। তো সেই তার সাথে আমার শেষ দেখা। তারপরে এই 24 সালের 5ই আগস্টের পর থেকে তাকে কিন্তু আর পাওয়া যাচ্ছিল না। শুনেছিলাম তিনি ক্যান্টনমেন্টে আছে, কিছুদিন তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, কিন্তু তারপরে তিনি কোথায় গেলেন, কারা তাকে গুম করে রেখেছিলেন? প্রথম দিকে তিনি মোবাইল ব্যবহার করতে পারতেন, কারণ তার সাথে তার পরিচিত কিছু মানুষের যোগাযোগ ছিল, কিন্তু গত কয়েক মাস সেই যোগাযোগটিও বন্ধ হয়ে যায়। এবং সেই যোগাযোগ বন্ধ হয়ে গেলে স্বভাবতই প্রশ্ন ওঠে যে স্পিকার শিরীন চৌধুরী তাহলে কোথায়? তাকে কারা গুম করে রেখেছে? তিনি কি বেঁচে আছেন? এই প্রশ্নটাও কিন্তু, এই আশঙ্কাটাও কিন্তু কারো কারো মনে জেগেছিল এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পর্যন্ত একটা সময় জানতে চাইছিলেন যে ডক্টর শিরীন আসলে কোথায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের নভেম্বরে কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা অধিবেশনে যোগদান করতে সেই সময়ের ডক্টর ইউনূসের সময়ের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি গিয়েছিলেন এবং তিনি সেই সিকিউরিটি কনক্লেভের সেই মিটিং এ সভাপতিত্ব করেছিলেন। সেই সময় তার সাথে অজিত দোভালের মিটিং হয়েছিল এবং তাকে সেই সময় জিজ্ঞেস করা হয়েছিল, ওয়ার ইজ ডক্টর শিরীন চৌধুরী? কিন্তু ডক্টর খলিল এই প্রশ্নটার উত্তর দিতে পারেননি। তারপর থেকে একাধিকবার এই প্রশ্নটি উঠেছে, কিন্তু কেউ আসলে জানতো না। এই যে ডক্টর ইউনূস, গোলাম আজমের ছেলে, আর এক যুদ্ধ অপরাধী কাশেমের ছেলে, এরা যে কথায় কথায় গুমের কথা বলে, অথচ কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের মতো একটা আন্তর্জাতিক সংস্থার চেয়ারপারসন ছিলেন যিনি,
বাংলাদেশে একাধিকবারের জাতীয় সংসদের স্পিকার, সেই ডক্টর শিরিন চৌধুরীকে কোথায় গুম করে রাখা হয়েছে, এটা নিয়ে ইভেন আমাদের মিডিয়ায় কোনো প্রশ্ন পর্যন্ত ওঠেনি। তো স্বভাবতই যখন গতকাল ডক্টর খলিল ভারতে গেলেন, তখন এই প্রশ্নটির যেন মুখোমুখি না হতে হয়, সেই কারণেই এই নাটকটা ওই দিনই ঘটানো হলো যেদিন ডক্টর খলিল ভারতে গেছেন, যাতে ডক্টর খলিলকে আর জিজ্ঞেস না করা হয় যে ডক্টর শিরিন কোথায়। কারণ এখন তো আমরা জানি যে ডক্টর শিরিন কোথায়, কোথায় তিনি ছিলেন, তাকে কোথায় গুম করে রাখা হয়েছিল। এ ব্যাপারে কিছু অভিনব তথ্য আমার কাছে এসেছে যে তাকে গুলশানে একটি সেফ হোমে অলমোস্ট গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং সেই সময় তাকে নিয়মিত খাবার প্রদান করা হতো না, তার নিয়মিত ওষুধ দেওয়া হতো না। আপনারা জানেন যে 5ই আগস্টের রেজিম চেঞ্জের পরে এই ডক্টর শিরিন চৌধুরী কিন্তু বিদেশে চলে যেতে চেয়েছিলেন, তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, তিনি ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু সেই সময় তাকে পাসপোর্ট দেওয়া হয়নি, বরং উল্টো তাকে গুম করে রাখা হয়েছে। এবং তার কিছু শারীরিক প্রবলেম ছিল, আর্থারাইটিসের প্রবলেম, যেখানে তার হাঁটতে সমস্যা হতো। একজন মানুষের রোগের বৃত্তান্ত আসলে বলা উচিত না, এটা খুব প্রাইভেসি এবং কনফিডেন্সিয়াল একটা ব্যাপার, কিন্তু আবার মনে হয় যে এখানে এটুকু বলা যেতে পারে যে এই যে 1.5 বছরের বেশি সময় ধরে তাকে গুম করে রাখা হয়েছিল, এই সময় তার যে এক্সিস্টিং অসুখগুলো ছিল সেগুলো তো বেড়েছেই, তার কিডনির কিছু সমস্যা ছিল, সেগুলো আরো প্রকট আকার ধারণ করেছে, এবং এর সাথে তার কিছু চর্মরোগ, স্ক্যাবিসের মতো কিছু অসুখও আরো খুব খারাপ অবস্থার দিকে গেছে। আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন, তাকে যখন আদালতে ওঠানো হয়েছে, তার মুখ, তার মলিন মুখটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাকে কি অবস্থায় রাখা হয়েছিল। এবং তিনি আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে পুলিশের বেষ্টনীর মধ্যে কিন্তু পড়ে গিয়েছিলেন। মানে একটা মানুষ, এবং যে জীবনযাপন করেছেন, একজন পিওর ভদ্র মহিলা যাকে বলে, তাকে শুধু গৃহবন্দী করেননি, সব পৃথিবীর থেকে আলাদা করেছেন, গুম করে রেখেছেন, এবং তাকে ঠিকমতো খাওয়াটা পর্যন্ত দেননি। চিকিৎসা তো অনেক পরের বিষয়। তো আজকে এই যে ভারতের কাছে বিব্রতকর যেন প্রশ্নের মুখোমুখি না হতে হয়, এই জন্য এই টাইমিংটা, অনেকেই বলছেন যে খলিলকে বিব্রত করা হলো এই অ্যারেস্টটা করে। আসলে তা না, খলিলকে একটা রিলিফ দেওয়া হয়েছে, কিন্তু এই 18 মাসে কি শুধু তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল? এইখানে আরো ইন্টারেস্টিং তথ্য। এবং এই ডক্টর ইউনূসের পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে বারবার তার উপরে প্রেসার করা হয়েছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ করতে হবে, শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করতে হবে, এবং রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব ডক্টর শিরিন চৌধুরীকে নিতে হবে। যতবার ডক্টর শিরিনের কাছে এই প্রস্তাব গেছে, ডক্টর শিরিন প্রতিবার অনড় থেকে একটি কথাই বলেছেন যে বঙ্গবন্ধুর রাজনীতির উত্তরাধিকার হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা, এবং তিনি কোনো অবস্থাতেই শেখ হাসিনার নেতৃত্বের বাইরে যাবেন না, এবং এর জন্য যদি তার মৃত্যুবরণ করতেও হয় তাও তিনি হাসি মুখে মেনে নেবেন, যে কোনো পরিস্থিতি তিনি মেনে নেবেন, তবুও রিফাইন্ড আওয়ামী লীগ নামের কোনো অবৈধ অন্যায়ের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করবেন না। এটি শোনার পরে তার প্রতি আমার শ্রদ্ধায় এত বেশি, আমি নত হয়ে গিয়েছিলাম, যেটা আমি যখন শুনলাম যে তার উপরে একাধিকবার প্রেসার করা হয়েছে, কিন্তু তিনি কোনো অবস্থাতেই তাদের সেই চাপের কাছে নতি স্বীকার করেনি। অবশেষে আপনারা দেখলেন তার বিরুদ্ধে 6টা মামলা, সেই 6টা মামলার মধ্যে 4টা মামলা হলো একই ঘটনার উপরে। সুতরাং সেই 4টা মামলা থেকে 3টা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, এখন আছে 3টা। তো সেখানেও তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই ঘটনাগুলো যেসব জায়গায় ঘটেছে তার থেকে 300 কিলোমিটারের বেশি দূরে তিনি সেই সময় অবস্থান করছিলেন। তাহলে এখন এই লালবাগ না কোথায়কার কোন একটা বাচ্চা ছেলে, তাকে হত্যা চেষ্টার সাথে নাকি তিনি জড়িত ছিলেন। মানে এরকম একটা হাস্যকর মামলা দিয়ে তাকে, তার জন্য আবার 2 দিনের রিমান্ডও চেয়েছিল আমাদের পুলিশ। যাই হোক, আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তো এখন যারা আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, রিফাইন্ড আওয়ামী লীগ করবেন, এই ধরনের
দিবাস্বপ্ন নিয়ে বা এ ধরনের ব্যর্থ মিশন নিয়ে মাঠে আছেন, তাদের কাছে এই শিরিন চৌধুরী কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এত নির্যাতন, এত কষ্টের মধ্যেও কিন্তু মাথা নত করেনি। এবং শিরিন চৌধুরী একা না, আওয়ামী লীগের অধিকাংশ, প্রায় সবাই এরকমই এই এলিমেন্ট দিয়ে গড়া। ডক্টর শিরিন চৌধুরীর অবিলম্বে মুক্তি চাই। রাজনীতিকে শুদ্ধ ধারায় অচিরেই ফিরিয়ে আনা হোক। যদি না আনা হয় তবে তার জন্য বর্তমান ক্ষমতাসীনদের কি পরিমাণ মাসুল দিতে হবে তারা হয়তো ক্ষমতায় থেকে আজ অন্ধ হয়ে সেটা অনুধাবনও করতে পারছেন না। আর ডক্টর ইউনূস গত 1.5 বছরে যা যা অপকর্ম করেছেন, যদি বেঁচে থাকেন প্রত্যেকটার বিচার হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।